ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। কলকাতার হাওয়ায় শীতের আমেজ, আর সোমবারের সন্ধ্যাবেলা ঠিক 7টার সময় উষ্ণ লিকার চাকে সাক্ষী রেখে আমাদের একেবারে উষ্ণতা মাখা একটা সাহিত্যের আড্ডা, বই আড্ডা লিকার চা। আজকে আমাদের অনুষ্ঠানে আগামী দিনের নক্ষত্র, যাদের আলোয় ঝলমল করবে বাংলা কবিতা, বাংলা সাহিত্য, তেমনই একজন অমৃতা ভট্টাচার্য, তাকে আমরা ডেকে এনেছি। উষ্ণ অভ্যর্থনা জানাই অমৃতা তোমাকে। ধন্যবাদ, চ্যানেলকে ধন্যবাদ আমার তরফ থেকে। খুব ভালো লাগছে আসতে পেরে, বিশেষ করে আপনার সঙ্গে কথা বলছি, এটা আরো ভালো লাগছে। দর্শক বন্ধুদের জন্য জানানোর, অমৃতা কবি তো বটেই, 5খানা বাংলা কবিতার বই বেরিয়ে গেছে, সাহিত্য একাডেমির ইন্ডিয়ান লিটারেচার পত্রিকায় ওর ইংরেজি কবিতা বেরিয়েছে, গল্প লিখছে, আজকাল আনন্দবাজার সব রবিবার শরীতে ওর গল্প বেরোচ্ছে। একই সঙ্গে অ্যামিটি ইউনিভার্সিটির অধ্যাপিকা হিসেবে কিন্তু নিজেকে একেবারে নিজের কাজের জগতে জড়িয়ে রেখেছে অমৃতা ভট্টাচার্য। অমৃতা, তোমার কবিতা দিয়ে শুরু করা হোক। কবিতা লিখছো 5টা বই, কত বছর থেকে লিখছো? অনেক ছোট থেকে লিখতে শুরু করেছো? হ্যাঁ, আমার লেখার শুরু সেই অর্থে পারিবারিক ভাবেই শুরু। আমার মা, মামা, বাবা সবাই মিলে একটা লেখার চর্চা ছিল সবসময়। প্রথম লেখা হয় আমি তখন ক্লাস 8-এ পড়ি, সেটা কিন্তু একটি গল্প ছিল। তারপর আস্তে আস্তে কবিতার কাছে আসা। প্রথম কবিতা প্রকাশিত হয়েছে আমার 2002 সালে একটি পত্রিকায়, কলকাতার একটি পত্রিকায়, পুজোর সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছে কবিতা। সেই সময় যে খুব নিয়মিত লেখা হতো এরকমটা নয়, নিজের মতো করেই লিখেছি। তারপর অনেক পরে বই প্রকাশিত হয়েছে। আর প্রথম কবিতা লিখলে কি করে, প্রেমে পড়ে? প্রথম কবিতাটা লিখেছিলাম ভীষণ গম্ভীর, জানি না এরকম গম্ভীর কবিতা কেন ছোটবেলায় লিখেছিলাম। আমার এখনো মনে আছে কবিতাটার নাম ছিল জীবনের জংশন। আমি জানি না কেন ঠিক গম্ভীর কোথায়, তুমি তখন থেকেই সম্ভাবনা তৈরি করে রেখেছিলে। জংশন মানে অনেক ট্রেন আসবে সেখানে, তাই না? হয়তো তাই, কিন্তু প্রেম সেভাবে প্রত্যক্ষভাবে যে এসেছে সেই কবিতা এরকমটা নয়। কবিতায় প্রেম লেখো না তুমি? নিশ্চয়ই লিখি। প্রেম ছাড়া তো হয় না কিছু, কবিতা কেন, মানে জীবনের কবিতাটা হচ্ছে একটা প্রতিফলন, বেঁচে থাকার তীব্রতার প্রতিফলন। তো সেখানে প্রেম তো একটা ভীষণ ভাবে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এটা আচ্ছা, কবি অমৃতা ভট্টাচার্য, আমরা ওর কবিতা শুনে নিই আগে। অমৃতা, তুমি একটা কবিতা পড়ো। আমি আমার প্রথম বই আমরা সবাই পালক আঁকি থেকে ছোট ছোট দুটো কবিতা পড়ছি। আমরা সবাই পালক আঁকি। বাহ। ঊর্ধ্বমুখী নরক যখন, রাত বিরেতে আমরা সবাই পালক আঁকি। নরম পালক নকশা কাটা, সুরসুরিতে বিবেক সাঁটা, হিম পোড়ানো কর্পোরেটের আতর মাখা পালক আঁকি। আমরা সবাই রাত বিরেতে আমরা সবাই পালক আঁকি। ঊর্ধ্বমুখী নরক যখন, বক্স অফিসে 3-4টে কফিন রাখা, জরাসন্ধ নামের বানান ঘুণ ধরা কাঠ, রাগতে রাগতে ভুলে যাওয়া চুমুর আওয়াজ, সরল রেখাই মোড়ের মাথায় আচম্বিতে ঘুরে দেখা, উড়তে থাকা 2-1খানা পালক আঁকি আমরা সবাই। ঊর্ধ্বমুখী নরক দেখে দিন ফুরলেই আমরা সবাই পালক আঁকি। কবিতায় লিখছো চুমুর আওয়াজ, মানে তুমি শরীর নিয়ে লিখতে অসুবিধে নেই তোমার? তার মানে একেবারেই না, ট্যাবু নেই? একেবারেই না। আচ্ছা, চলে আসি পরের কবিতায়। কবিতার নাম বার্তা। হাওয়ার সঙ্গে চুক্তি করে আর কফোঁটা বারুদ পেলে, গুমোট হতো রোজ নামচা চোখের পাতার বাষ্প ঠেলে। হিসেব কষে বুঝিয়ে দিল কাল নেমি ঢেউ সুঠাম দুপুর, অন্য সুখের মাঝে এটাও চমক লাগা হীরের নূপুর। বাহ। সিগন্যালে জ্যাম অটোর সকাল, আঙুল ফুটে গল্প গাছা, আবার কবে মেলায় যাবে, আবার কবে শীত কুয়াশা। কাঁচ তোলা সেই পক্ষীরাজের মুঠোয় ভরা সূর্য তরুণ, উথলে পড়া সোহাগ মুছে রুমাল ধরেই সে উদ্বোধন। বাহ। হতেই পারত পেলব শাকিন, পেতেই পারত 2 গজ জমি, উঠতে পারত 7 মহলা, খুচরো ফেরত আনমোনা দিন। তার বদলে অতল খাদে পা রেখেছি আগেও অনেক, আদর দিয়ে এমন জোরে
পাথর ভাঙার শব্দ সমেত। খুব বাহ। দৃশ্য তখন কচলালো হাত, রং হারালো নীল মৌতাত, শব্দ আলো ব্রহ্ম মিলে মাথার উপর আনকোড়া ছাদ। খুব ছাতে তখন বর্ষবরণ, ছাতে তখন তোরসার ঝড়, নাভির উপর দখলবাজি, আর একটা প্রেম আর একটা ঘর। বিপদ জানলো কলমি লতা, গল্প প্রমাদ গুনল গাছে, যেখান থেকে উঠছে ধোঁয়া কুরুক্ষেত্র অনেক কাছে। আকার পাচ্ছে ঝলসানো কোষ, কার্পেট চাপা অনন্ত দোষ, তবু বোতলের দত্তি দানব এত কাণ্ডেও মানছে না পোষ। খাতার পাতায় এক্কা দোক্কা, খেলার ঘর তো শত্রুবিহীন, ঢেউ ছড়ানো ছাদ কি তবে, মাথার আকাশ পায়ের জমিন। খুব ভালো। অপেক্ষাতে দাঁড়িয়ে চিহ্ন, কথকতা সেও নিশ্চুপ, কতটা সরলে ঘটনা থেকে ঘটনাই পেত কবিতার রূপ। খুব সুন্দর। সত্যি সত্যি আজকালকার ছেলেমেয়েরা যারা লিখছে তাদের কাছে প্রেমের কবিতায় শরীর কোনো ট্যাবু নয়, অথচ দেখো শরীর ছুঁয়ে আছে তোমার কবিতায়, অথচ কত দিকে ছড়িয়ে পড়ছে তোমার ভাবনা চিন্তার দৌড়। কবিতা তো এটাই চায়। অমৃতা, একেবারে অন্য একটা প্রশ্ন করি, মানে আড্ডা তো এরমই হয়, শুধুমাত্র কবিতা আর সাহিত্য, মানে সাহিত্যের আড্ডা জীবনকে বাদ দিয়ে নয়। তুমি এই যে এত সুন্দর মাথা নেড়ে এত এক্সপ্রেশন দিয়ে এত সুন্দর কবিতা পড়ছো, আর এত সুন্দর তুমি দেখতে, তোমার কাছে অভিনয়ের প্রস্তাব আসে না? ফিল্মে অ্যাক্টিং করার প্রপোজাল আসে না? আমি যখন মাস্টার ডিগ্রি করছিলাম সেই সময় আমার কাছে মডেলিং এর অনেক প্রস্তাব এসেছিল। ওই দেখো, ঠিক ধরেছি। কিন্তু আমার সেটা নেওয়ার মতো মেন্টাল ফ্রেমটা ছিল না। আচ্ছা আচ্ছা। তখন পড়াশোনা করব, পড়াশোনাটা শেষ করতে হবে, একটা কলেজে পড়াবো, এরকম একটা স্বপ্ন ছিল, লিখবো। আলাদা করে ওটার কথা ভাবিনি কখনো। মানে ও সাক্ষাৎকার নিতে গিয়ে আমার তোমার সঙ্গে কথা বলতে গিয়ে মনে হচ্ছিল তোমার উল্টো দিকে দেব বা জিৎ বা পরমূর্তি, মানে কেউ একটা এরকম ফিল্মের হিরো থাকলে বোধহয় বেশি ভালো হতো। তোমার সমস্যা হয় না এই নিয়ে? সমস্যা জানি না আসলে, মানে প্রচুর লোকে প্রেমে পড়ে যায় তো। প্রেমে পড়ে যায় বলবো না, তবে একটা জিনিস হয়, সেটা হলো যে মানুষের সঙ্গে মন খুলে কথা বলতে ইচ্ছে করে সবার সঙ্গে। সেই সুযোগটায় অনেক সময় অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়। বেশ, অর্থাৎ এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে থাকা গোলাপের কাঁটার কথা পরে আসবো। একটা ছোট্ট বিরতি নিতে হবে, কেউ যাবেন না, সঙ্গে আছেন তরুণী কবি অমৃতা ভট্টাচার্য। ফিরে আসছি বিরতির ওপারে। ফিরে এলাম বই আড্ডা লিখাচ্ছে অনুষ্ঠান নিয়ে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন কবি অধ্যাপিকা অমৃতা ভট্টাচার্য, আগামী দিনের বাংলা কবিতার, বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র, তাদের মধ্যে একজন আজকে রয়েছেন। অমৃতা, তুমি তো কবিতা লিখতে লিখতে গল্পও লিখছো, অনেকেই লিখছেন আজকে। তো এই যে গল্প তুমি লিখছো, রবিবারের বিখ্যাত পত্রিকা রবিবারের পাতায় তোমার গল্প বেরোচ্ছে, পাঠকেরা সেসব পড়ছেন, তুমি কিছু রিয়াকশন পাও? হ্যাঁ, ভীষণ পাই। এবং সত্যি কথা বলতে কি, কবিতার থেকে লোকজন গল্প পড়তে অনেক বেশি ভালোবাসে, সেটা গল্প প্রকাশিত হওয়ার পর বুঝেছি। অনেক মানুষ গল্প নিয়ে বিভিন্ন রকমের আমাকে তাদের পাঠ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে আবার গল্প নিয়ে ভীষণ তাদের খুব অস্বস্তি হয়েছে যে এটা এখানে শেষ হলো কেন, এরপরে কি ছিল গল্পটার, বা এই চরিত্রটাকে তুমি এরকম কেন করেছো, সেটা নিয়েও অনেক কথা বলতে হয়েছে আমার। তোমার একটু গল্পের একটুখানি অংশ যদি তুমি আমাদের পড়ে শোনাও, তাহলে যারা আজকে অনুষ্ঠান দেখছেন তারা বুঝতে পারবেন যে এই গল্পটির নাম দৃষ্টি। এই গল্পটি একদমই একটা মানুষকে নিয়ে লেখা, যে মানুষটা যেটা দেখছে তার মধ্যে সে নিজে সেটা একটা অংশ হয়ে যাচ্ছে, সেটা থেকে সে আলাদা করে বিচ্ছিন্ন করতে পারছে না নিজেকে। একটা জায়গা থেকে আমরা নিজেকে আলাদা না করতে পারলে তো সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি না। এই মানুষটির সমস্যা হচ্ছে যা দেখে ও তার মধ্যে ঢুকে যায়। এবং এই মানুষটা অবশেষে একটি রাজনৈতিক চক্রের মধ্যে পড়ে। তো ওর আমি একটা অংশ পড়ছি এটার। সে একটি জলের কাছে গেছে, নিত্যস্মরণ তাকালো জলের দিকে।
জলের উপর সূর্যটা কিরকম কাটা কাটা, লাজুক, তীর তীর করে কাঁপছে। কাঁপা কাঁপা আকাশ আর আলো জলের মধ্যে রঙের মতো গুলে যাচ্ছে। ওপর থেকে স্থির দেখাচ্ছে জল, কিন্তু নিত্যশরণ জানে নদীর জল বয়ে যায়। স্রোত বোঝার জন্য ও নদীর জলে হাত ডোবালো। ঠিকই তাই, হাত জানতে পারছে জল বয়ে যাচ্ছে, সঙ্গে আকাশ আর আলো গুলে গুলে বয়ে যাচ্ছে, যেমন দোলের রং মিশে যায় জলে। বাহ, কিন্তু সব রং আর আকাশ কি জলের সঙ্গে বয়ে যাচ্ছে? মনে হচ্ছে না। ওই তো ঘন ঘন ভারী রং নিচে নেমে যাচ্ছে জলের অনেক ভেতরে। ওখানে নিশ্চয়ই আকাশ আর সূর্যের রং ঘন কাদার মতো। নিত্যশরণ হাত ঢোকালো আরো ভিতরে। রং কেটে জল কেটে ওর হাত ভিতরে ঢুকে গেল। এখন রঙের অনেক কাছে নিত্যশরণ। ঠান্ডা ছলছলে রঙে ওর ঠোঁট, নাক, চোখ ডুবে যাচ্ছে। সূর্যটা এত গরম শুধু মাটির ওপর, তাহলে এই যে জলে টকটকে সোনালি সূর্য, নীল আকাশ এত নরম ঠান্ডা। কিন্তু রং বেশি ঘন হলে আর দেখা যায় না বোধহয়। আর কিছু দেখতে পাচ্ছে না ও। এত ঘন জায়গা, নিঃশ্বাসে চাপ লাগছে, দম বন্ধ হয়ে আসছে ওর। রং ঘন হলে এত কষ্ট হয়। প্রাণপণ মাথা হাত পা নাড়াতে থাকে নিত্যশরণ। হঠাৎ একটু হালকা, আবার সব দেখতে পাচ্ছে ও। আবছা যদিও, ঘাড়ের কাছে একটা জোর খ্যাঁচ, দু তিনটে হাত ওকে হিঁচড়ে তুলে আনলো পারে। দমকা কাশি এলো নিত্যশরণের। কাশতে কাশতে নাক মুখ দিয়ে জল বেরোতে লাগলো। বাহ, বাইরের লোক তো বুঝতে পারছে না ও ভিতরে ঢুকে যাচ্ছে, সেটা দেখতে দেখতে। অসামান্য একটা বর্ণনা করেছো তুমি। এরকম একটা দুর্ঘটনার মুহূর্তে পড়া একজন মানুষের জবানি দিয়ে তুমি এত সুন্দর একটা বর্ণনা করেছো, সত্যি সত্যি ভালো। এবং শেষে ও ও এরকমই অবস্থা হবে যে ওর কিন্তু যে দৃষ্টিটা ও সবার সঙ্গে যেটা দেখছে তার সঙ্গে মিশে যাচ্ছে, সেই দৃষ্টি কিন্তু ওর চক্ষুদানের পরেও থেকে যাবে। তোমার ছাত্রছাত্রীরা কি তোমার গল্প পড়ে? হ্যাঁ, পড়ে, অনেকেই পড়ে। আচ্ছা, একটা খুব অপ্রিয় প্রশ্ন করি। অপ্রিয় কেন হবে, এটা খুব বহু চর্চিত প্রশ্ন। সেটা হচ্ছে যে অধ্যাপক যারা, তাদের ছাত্রীরা খুব প্রেমে পড়ে যায়। প্রচুর ঘটনা ঘটেছে, বাস্তব ঘটনা ঘটেছে, ইনি অনেক লেখাটেকিও আছে। তা তোমার মতো সুন্দরী অধ্যাপিকা, তাদের প্রেমে কি ছাত্ররা পড়ে? আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে খুব বেশি আমার সঙ্গে কথাবার্তার আদান প্রদান বা আমার ধারণা নিয়ে তাদের কাছে আসতে দেখেছি। এরকম কোনো ঘটনা আমার নেই, মানে সে কেউ এসে সরাসরি আমাকে বলছে বা কিছু। একটা কোথাও দূরত্ব রয়েই যায়, একটা তুমি মানে কিপস এট আর্মস লেন্থ, হ্যাঁ হ্যাঁ, সেই দূরত্ব নিয়ে মেশো সবসময়। কিন্তু অন্য ক্ষেত্রে তুমি সেই দূরত্ব তো বজায় রাখো না, রাখতে চাই না, রাখতে চাও না, কারণ মানুষের সঙ্গে না মিশলে বেঁচে মানে আছি। বারবার তুমি প্রেমে পড়তে রাজি? হ্যাঁ, ভীষণ ভাবে। আর কবিতা লিখতে গেলে তো প্রেম করতে হবে। তীব্রতাটা চাই ভীষণ ভাবে। তীব্রতার যারা জন্য অনুষ্ঠান বেঁচে শুনছেন থাকা। এবং এরকম একজন সুন্দরী কবির অনুষ্ঠান শুনছেন, এটা খুব আশার কথা যে কবি বারবার প্রেমে পড়তে চান। এখানে একটা টুইস্ট আছে আবার। আমি আবার প্রেমে পড়ে, মানে প্রেম বলতে আমি যেটাকে বুঝি সেটা কিন্তু ওই ভেসে ভেসে চাঁদ দেখার গোছের নয়। আমি ডুবতে পছন্দ করি। এবার সে ডোবায় খুব যন্ত্রণা, মানে সে হাত পা গুটিয়ে সব শুদ্ধ নিয়ে পড়ে গেলাম, তারপর হাত পা ভেঙে গেল। তখন ভাবলাম এই তো মুশকিল। মানে প্রেমে পড়ে আলাদা করে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার যে সমতার খেলা, সেটা আমি এখনো শিখে উঠতে মানে পারিনি। ডুবে ডুবে জল খেলে হবে না, পুরো ডুবতে হবে, ডুবে মরতে হবে, মরতে হবে। আমার ডুবাইলি রে, আমার ভাষাই এটা অবশ্যই একটু বিপজ্জনক, রিস্ক আছে। আচ্ছা অমৃতা, তোমার আর একটা কবিতায় আমরা যাই। ছোট থেকে যদি কোনো কবিতা তুমি একটা পড়ো কারো। এই বইটি আমার দ্বিতীয় বই, পাইন ঘাট সিঁড়ি আর শ্রীঘরের গল্প। এই বইটি লেখার একটি ছোট। পাইন ঘাট সিঁড়ি? হ্যাঁ, গঙ্গার ধারে? পাইন ঘাট সিঁড়ি আর শ্রীঘরের গল্প। ও, পাইন গাছ, পাইন ঘাট সিঁড়ি আর শ্রীঘরের গল্প। বুঝতে পেরেছি। এটার গল্পটা হলো যে আমার ছোটবেলা থেকে আমার মধ্যে একটা বেশ কিছু অন্য রকম ভাবে রাজনৈতিক সচেতনতা এসেছে। আমার একদম রাজনৈতিক কোনো রকমের কোনো কেন্দ্রিকতা ছাড়াই বা কিছু ছাড়াই বাবা খুব ভালো কাজ করতে গিয়ে বিপদে পড়েছেন। আমি তখন 8-9 বছর বয়স আমার। বাবা বাড়ি থেকে মিসিং হয়ে যান, ফিরে আসেন 8 দিন 10 দিন পরে মাথায় ব্যান্ডেজ নিয়ে। তো সেই সময় থেকে মানে রাজনৈতিক সচেতনতার আমার মধ্যে পড়াশুনো করে ঢুকেছে বা আলোচনা করে ঢুকেছে এরকমটা নয়, মানে এটা নিয়েই আমি বড় হয়েছি। আর এরপরে যেটা হলো সেটা হলো গবেষণার কাজে আমাকে শিলং যেতে হয় 2017 সালে ঘটনা। সেই সাবজেক্টটা কি? ইংরেজি সাহিত্য। তাই নিয়ে গবেষণা করো? সেখানে গবেষণা করতে গিয়ে আমার শিলংয়ে সেই সময় কারফিউ চলছে, খুব বাড়াবাড়ি অবস্থা, রাস্তাঘাট বন্ধ পুরোপুরি।
ওখানে যে অবস্থাটা দেখেছিলাম, আমার মনে হয়েছিল যে আমরা উত্তর পূর্ব ভারত নিয়ে এত কথা বলি, আমার বাংলা কম কি? আমার বাংলা কম কিছু নয়। বটেই তো। আমার বাংলাতে আমার বাড়ির পিছনের নদীতে লাশ ভেসে এসেছে, আমি তখন ছোট। আমার বাবা 8 দিন 10 দিন মিসিং ছিলেন বাড়ি থেকে। বাড়িতে সবার খাওয়া দাওয়া বন্ধ, কান্নাকাটি, মাথায় ব্যান্ডেজ নিয়ে 14টা সেলাই নিয়ে ফিরে এসেছেন। তো সেইখান থেকেই এই বইটি আমার লেখা, পাইন ঘাটশিরিয়া শ্রীঘরের গল্প, যেখানে 3টে জায়গা, এই 3টে অস্তিত্ব কোথাও গিয়ে মিশে যাচ্ছে। আচ্ছা, এই 3টে অস্তিত্বের মেশামেশি নিয়ে যে কবিতা শুনবো আমরা একটু পরে, তার আগে আমাদের ছোট্ট বিরতি নিতে হবে। অমৃতার সঙ্গে কথা বলতে বলতে যে কোথা দিয়ে সময় কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আমরা ফিরে আসবো, একটা ছোট্ট বিরতি নিতে হবে, কেউ যাবেন না। সঙ্গে আছেন কবি অমৃতা ভট্টাচার্য। ফিরে এলাম বিরতির পরে। আজ আমাদের সঙ্গে আছেন তরুণী কবি, গল্পকার, অধ্যাপিকা অমৃতা ভট্টাচার্য। অমৃতা, কথা হচ্ছিল তোমার রাজনৈতিক অনুষঙ্গে ভরা একটা কবিতা নিয়ে। তুমি যদি সেই কবিতাটা পড়ে এই তৃতীয় পর্বটা শুরু করো, এটা ভালো হয়। বইটি প্রথমে একটি ছোট্ট জায়গা আছে, এটা আমি পড়ছি, তারপর কবিতাটা আসছে। আমাদের পাড়ায় কোনো মাও সে তুং ছিল না কোনোদিন, কোনো চে গেভেরা বা হোচিমিনও নয়। আত্মীয়দের মধ্যে কেউ নকশাল ছিল না কোনোদিন, কোনো মাওবাদীকে সামনে থেকে দেখে চিনিনি কখনো। আমার বাড়ি পাহাড় থেকে অনেক দূরে, নাগা, অসম, মণিপুর, দিল্লি, গুজরাট, সবার লড়াই আমার বইয়ের পাতায় আর টিভির স্ক্রিনে। শুধু বিপ্লবের সঙ্গে মুক্তির লড়াইয়ে আমার নির্বিবাদী বাবার মাথায় 14টা সেলাই দেখেছিলাম একবার। আজও বাবার হাতে চিরুনি ধাক্কা খায় সেলাইয়ের স্ফীত দেওয়ালে। চিরুনির সাথে ওই প্রত্যেক দেওয়ালে হোঁচট খায় আমার চুপ করে থাকার বিলাসিতা। কবিতাটিতে আসি। আরশি কথা। মণিপুর এসো, আঁচল তুলে ধরো, বারুদ ঠাসা রক্ত গোলার 2 বৃন্তে বসে আমি কুকি, আমি নাগা, একে অন্যের দিকে ছুঁড়ে দিচ্ছি জ্বলন্ত অভিশাপ। সরে যাচ্ছে 2 গোলক একে অন্যের থেকে, সময় দূরত্ব ঠেলে কৃষ্ণ গহ্বরের পথে। মাঝির চওড়া রাস্তা ধরে নেমে আসছে অলৌকিক ঘাম, রক্ত আর বিভাজন নীতি। নাভির গভীরে দাঁড়িয়ে আমি মেতেই, গোলক বা বৃন্ত কিছুই জোটেনি আমার, পেয়েছি গভীরতা, অস্ফুট অশ্লীল গভীরতা। ওখানে ডুব দিয়ে অন্ধকার ঠেলে আমি পথ খুঁজি আরও গভীরে। স্পর্শগ্রাহ্য অন্ধকার আমাকে নিয়ে যায় এক পলির উপত্যকায়। সান্দ্রপলির উপর ভাসতে থাকা আমি বাংলা। গোলক, বৃন্ত, গভীরতা কিছুই মেলেনি আমার। বহু ভ্রূণের রক্তে আমি ভেসে আছি ঈশ্বরীয় আঁশের মতো। আমি ভেসে আছি অনিশ্চিত হয়ে, যেমন অনিশ্চিত ঈশ্বর তার খোলস নিয়ে। সুযোগ বুঝে রং বদলায় আমার রক্ত, আমার আকাশ। বহুরূপী আমি ভেসে থাকি রঙের স্রোতে, অথচ আমার কোনো রং ছিল না কখনো, যেমন কোনো রং নেই গঙ্গার। মণিপুর এসো, আঁচল তুলে ধরো, বিবস্ত্রা হও, লজ্জা সরিয়ে রাখো। একবার শুধু আয়নায় দেখি আজ আমার চড়াই, আমার উতরাই, আমার স্রোত, আমার খাদ, আমি ভারতবর্ষ। বাহ, মণিপুরের মায়েদের আন্দোলনের ছাপ আছে তো এই কবিতায়, তাই না? আছে। কত বিখ্যাত কবিরা লিখেছেন, শঙ্খ ঘোষ লিখেছেন, সুবোধ সরকার লিখেছেন, দেখুন তরুণী কবি অমৃতাও লিখেছেন। এটা খুব আনন্দের কথা যে বাংলা কবিতা সব সময় এই প্রতিবাদকে ধারণ করে রেখেছে সব প্রজন্মের মধ্যে। অমৃতা, কোন ভারতবর্ষের স্বপ্নের ছবি তুমি দেখো বা তোমরা দেখো? স্বপ্ন তো বিভিন্ন রকমের হয়। আমি আমার কথাটি বলি। আমি সেই ভারতবর্ষের ছবি দেখি যে ভারতবর্ষে খুব সাধারণভাবে একদম মাটির কাছে এসে, কোনো বড় রাজনৈতিক স্বপ্ন আমি দেখি না। আমি দেখি যেখানে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে নিজের কথাটু প্রাণ খুলে বলতে পারবে, এবং সেই মানুষটি অন্য মানুষটির দিকে কোনো রকমের জাজমেন্টাল দৃষ্টিভঙ্গি নিয়ে না দেখে একজন মানুষ হিসেবে তাকে গ্রহণ করবে।
সেটা ফ্যামিলি থেকে, পরিবার থেকে শুরু সেটা কি করে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে? সমস্ত নির্বিশেষে আমি সেই ভারতবর্ষের স্বপ্ন দেখি। বেশ, আগামী দিনে যারা লিখবেন আরো বেশি সংখ্যায়, ঝলমল করবে যাদের লেখা, তাদের স্বপ্নের খোঁজ খবর তো নিতেই হয়, তাই না? তুমি আগামী দিনে যে বই লিখতে চাও, কি কবিতা লিখতে চাও সেই বইতে? আমার কবিতার ধরন তো বদলে বদলে যায় প্রত্যেকটা বইতে। আমার যে 5টি বই বেরিয়েছে, প্রত্যেকটা বই অদ্ভুতভাবে, মানে আমি পরে ভেবে দেখেছি যে একটা ফেজকে নিয়ে গেছে আর কি। তো আমার শেষ যে বইটি নগ্ন আনন্দ ঘর, সেখানে আমি এক ধরনের আনন্দের কথা বলেছি, যে আনন্দ কোনো রকমের বৈপরীত্যকে তোয়াক্কা করে না। মানে আমি একই সঙ্গে না, নগ্ন আনন্দ ঘর বইয়ের নাম কেন? মানে যে কি শরীরই নগ্নতা? হ্যাঁ, শরীরই অশরীরই সমস্ত রকমের নগ্নতা, মানে একবারে খুলে দেওয়া, একেবারে খুলে দেওয়া, হৃদয় খুলে দেওয়া। হ্যাঁ, যে খুলে দেওয়ার মধ্যে হয়তো আনন্দ বলতে আমি যেটাকে বুঝেছি, সেই কিন্তু শরীরই নগ্নতা হলে তো সমাজ হইচই করে উঠবে, বলবে এই লেখা অশ্লীল। তুমি তো জানো বুদ্ধদেব বসু থেকে সেই মামলা চলেছে দীর্ঘকাল ধরে, সমরেশ বসুকেও সেই কথা শুনতে হয়েছে। একদম। কিন্তু এই তুমি কি ভয় পাও না সমাজ তোমাকে অশ্লীল বলবে? একেবারেই না, কোনোভাবেই না। আমার যেটা মনে হবে আমি সেটা বলবো। সেটা যতজন নেবেন, যারা নেবেন না তাদের জন্য আমার অপেক্ষা থাকবে নেওয়ার, কবে তারা নেবেন। কিন্তু তার জন্য আমার লেখা থামবে না, সরবে না। লেখায় বিদ্রোহিনী এরম চাইবেই। আচ্ছা অমৃতা, একটা কথা বলবে? আমরা শুনি বারবার তোমরা যে কবিতা লেখো, খুব অবাক হয়ে যাই। বারবার প্রেমে পড়লে কি কবিতাও নতুন হয়ে ওঠে? ঠিক আছে, ঢেউয়ের মতো, মানে একটা ঢেউ আসে, জীবনটাও হঠাৎ ফুলে ওঠে, এমন কিছু একটু বলবে এই অভিজ্ঞতার কথা? হ্যাঁ, ওই যে বললাম, একটা টানাপোড়েন থাকে। আমার নিজের ক্ষেত্রে বলছি, প্রেম, আমি যেটা শুনেছি চারপাশে, যে প্রেমে পড়লে প্রচুর আনন্দ হয়। হ্যাঁ, কিন্তু তোমার কি অভিজ্ঞতা? না, আমার প্রেমে পড়লে প্রচন্ড সমস্যা হয়, কারণ প্রেমে পড়লে আমি নিজেকে সেই জায়গা থেকে আলাদা রাখতে পারি না, খালি তার কথা মনে হয়। হ্যাঁ, সবসময় কি করছে, হ্যাঁ, সবসময় একটা অদ্ভুত নির্ভরতা কাজ করে, যে নির্ভরতার জন্য কখনো কখনো আমার মনে হয় আমি আটকে যাচ্ছি। এরকম সন্দেহ হয় না তো সে আবার আরেকজনের সঙ্গে প্রেম করছে কিনা? পজিটিভ না তো তুমি? না, একেবারেই না। কিন্তু আমার নিজের ওই জায়গাটা থেকে নিজেকে সরাতে সমস্যা হয়, মানে এই যে সরিয়ে আলাদা করে থাকা, বিচ্ছিন্ন হতে, এইটার কষ্ট হয় একটা। সেই জায়গা, হ্যাঁ, বারবার প্রেম, এটা তো না চাইলেও হবে, এটা কিছু করার নেই। বেশ, খুব সৎ একটা উচ্চারণ। এইরকম কবির আরো একটা কবিতা আমরা শুনি। অনুষ্ঠানও আমাদের শেষ দিকে আসছে। সত্যি সত্যি খুব ভালো, তুমি এত সুন্দর কথা বলছো, এত ভালো সব কবিতা পড়ছো। যারা দেখছেন আজকে তোমার ইন্টারভিউ, নিশ্চয়ই সকলেই খুব উপভোগ করছেন তোমার কথা, তোমার সাহস, তোমার লাবণ্য, তোমার সৌন্দর্য এবং তোমার গভীরতা। আপাতত আমরা আবার অমৃতার একটি কবিতার গভীরতার সামনে। এই কবিতাটি আমার একদম নতুন বই নগ্ন আনন্দ ঘর থেকে পড়ছি। কবিতার নাম কুঞ্জ কথা। উপত্যকায় ছড়িয়ে আছে চিহ্ন সব, সন্ধে শুরু, রাস্তা জুড়ে আদিম নীল। ফিরছে রাধা রূপাই চটি জ্যোৎস্নাময়, একটু দূরে ভিড় পেরিয়ে অন্তমিল। জানতো এসব মুহূর্ত নয় খুব প্রাচীন, বটের গায়ে সূর্য যেমন কলমচি। জানতো এসব প্রশ্ন নিছক অর্বাচীন, মুখোশ হয়ে রোজ ধরা দেয় নিজস্বী। লাগলে আঁচড় হিসেব শুরু মাঝরাতে, ভাসছে আবার ডুবছে আকাশ খুব স্রোতে। বাঁচার আভাস দূরভাসে ছয়ে নষ্ট নীর, রাধার অবতারের ছায়া ঘুম চোখে। কথার শেষে ফিরছ তুমি হে চঞ্চল, হাতের মুঠোয় ঘুড়ির সুতো পদ্মে বিষ। একক রাধা কেউ চেনে না শ্যাম ছাড়া, আয়নাতে শ্যাম রাই খুঁজে নেয় অহর্নিশ। খুব ভালো, খুব ভালো। এই যে হে চঞ্চলের ব্যবহারটা করলে অপূর্ব। এত সুন্দর একটা কবিতার পর আর কথা নয়। কবি গল্পকার অমৃতা ভট্টাচার্যকে অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ, অনেক সম্ভ্রম জানিয়ে শেষ করছি আজকে আমাদের বই আড্ডা লিখেছের সান্ধ্য অনুষ্ঠান। ধন্যবাদ, নমস্কার শিবাশিস দা, খুব ভালো লাগলো। ভালো থাকবেন, নতুন বছর ভালো কাটুক।